Radio Today 89.6 FM. এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাবাসসুম জেরিন চৈতি। শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ইতিহাসে প্রথম বিশেষ অধিবেশন শুরু, কাল ভাষণ দেবেন রাষ্ট্রপতি। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর, পিলখানা ট্র্যাজেডির পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান। বিভাজন না করে আমেরিকাকে ঐক্যবদ্ধ করা হবে বিজয় ভাষণে বললেন জো বাইডেন, পরাজয় স্বীকার না করার ইঙ্গিত ট্রাম্পের। এবং করোনায় দেশে আরও 18 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1474 জনের দেহে। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodayBD.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবারে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আজ শুরু হয়েছে, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এটি জাতীয় সংসদের ইতিহাসে প্রথম বিশেষ অধিবেশন। গত 22 ও 23 মার্চ এ অধিবেশন আহ্বান করেছিলেন রাষ্ট্রপতি, কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে তখন তা স্থগিত করা হয়। আজ সন্ধ্যা 6টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ সংসদের 10ম এই অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়নের পর শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2020 সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদের বিশেষ এ অধিবেশনে আগামীকাল ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেবেন বলে জানান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 9 নভেম্বর 2020 সোমবার সন্ধ্যা 6 ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশ জাতীয় সংসদে আগমন করবেন ও মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। বিশেষ অধিবেশনে মাননীয় সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন এবং দর্শনের উপর আলোচনায় অংশগ্রহণের মধ্য দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবেন। রাশিয়ার তৈরি 2টি অত্যাধুনিক হেলিকপ্টার দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এয়ার উইংয়ের যাত্রা শুরু হয়েছে। আজ হেলিকপ্টার দুটির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন। এ সময় 2009 সালের অনাকাঙ্ক্ষিত বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশ ও বাহিনীর অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর জন্য পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এয়ার উইংয়ে যুক্ত হওয়া নতুন 2টি হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তব্যের শুরুতেই বিজিবির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, নতুন সংযোজিত হেলিকপ্টারের কারণে এ বাহিনী আরো দক্ষ হিসাবে গড়ে উঠবে। আজকে থেকে বিজিবির ত্রিমাত্রিক বাহিনী, জাতির পিতা বঙ্গবন্ধুর কথা, জীবনের সাথে থাকো, ইমানের সঙ্গে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবেসো, আনকো। তাই মনে করি যে প্রত্যেকেই জাতির পিতার এই নির্দেশনা মেনে চলবে এবং বিজেপি সদস্যরাও এই নির্দেশনা মেনে দেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজেপির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। এ সময় বিজিবির উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ পর্যন্ত যত কাজ করেছি তাছাড়া প্রত্যেকটা সৈনিকেরও নানা রকম সমস্যা ছিল, সেগুলো আমরা দূর করেছি। ছুটি বাড়িয়েছি, বেতন ভাতা বাড়িয়েছি, পোশাক, নতুন পোশাক দিয়েছি, সবকিছুই কিন্তু আওয়ামী সরকার আসার পরে আমরা করে দিয়েছি।
কাজে আমরা চাই আমাদের প্রত্যেকটা বাহিনী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত হোক, সেই দিকে আমরা লক্ষ্য করি। সীমান্ত রক্ষায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়িয়ে সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে সরকার প্রধান আরো বলেন, যারা পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা দেশ ও জাতির শত্রু। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত, এই ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। আমি ভবিষ্যতে আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে যার যার দায়িত্ব পালনেও সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্জিদা জুথি, রেডিও টুডে। এবারে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর জাতির উদ্দেশ্যে দেয়া বিজয়ী ভাষণে ঐক্যের ডাক দিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, যারা ভোট দিয়েছেন কেবল তাদেরই তিনি প্রেসিডেন্ট নন, সব আমেরিকানের প্রেসিডেন্ট তিনি। ভাষণে বাইডেন আমেরিকার জনগণকে ধন্যবাদ জানিয়ে আরও বলেছেন, আমি এমন একজন রাষ্ট্রপতি হবার অঙ্গীকার করছি যিনি বিভাজন না করে জাতিকে ঐক্যবদ্ধ করতে চান। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করা তার প্রথম লক্ষ্য বলেও জানান জো বাইডেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির ইঙ্গিত দিয়েছে তাদের প্রার্থী পরাজয় স্বীকার করবে না। পেনসিলভেনিয়ায় পপুলার ভোটে জয় পাওয়ার মধ্য দিয়েই সব উত্তেজনা, উদ্বেগ আর জল্পনা কল্পনার অবসান হল। ৭৭ বয়সী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করলেন। সবশেষ সুইং স্টেট পেনসিলভেনিয়ায় ২০টি ইলেকটোরাল ভোট পাচ্ছেন জো বাইডেন, এমন খবর দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো বাংলাদেশের সময় গত মধ্যরাতেই জানিয়ে দেয় বাইডেনই হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট। এরপরেই ডেমোক্রেট সমর্থকেরা ডেলাওয়ার, ওয়াশিংটন ডিসি, পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যের বিজয় উল্লাসে মেতে ওঠেন। এর আগে নাতনি নাওমি জোর কাছ থেকে বিজয়ের এই সংবাদ পাওয়ার পরই ডেলাওয়ার অঙ্গরাজ্যের নিজ শহর উইলমিংটনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, ডাক দেন বিভেদ ভুলে ঐক্যের, যে অনৈক্যটা ৪ বছরে প্রকট করে দিয়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I pledge to be a president who seeks not to divide but unify, who doesn't see red states and blue states, only sees the United States. নির্বাচনে বাইডেনের রানিং মেট হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এরপর টেলিফোনে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে শুভেচ্ছা জানান তিনি। পরে উইলমিংটন থেকে দেওয়া ভাষণে কমলা হ্যারিস বলেন, নতুন নেতা নির্বাচনের মাধ্যমে আমেরিকার জনগণ নতুন দিনের সূচনা করেছেন। To rebuild our economy so it works for working people, to root out systemic racism in our justice system and society. এদিকে ফিলাডেলফিয়াতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন, নির্বাচনের ফলের বিরুদ্ধে তারা সোমবার আইনি লড়াই শুরু করবেন। ভোটে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ফিলাডেলফিয়াতে অনেক মৃত বাসিন্দায় এবার ভোট দিয়েছেন। আর সিএনএন জানাচ্ছে, জো বাইডেনের বিজয়ের খবর প্রকাশের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, বাইডেন মিথ্যা জয়ের ভাব ধরার জন্য তাড়াহুড়ো করছেন এবং ভোটযুদ্ধ এখনও শেষ হয়নি। নির্বাচনে বিজয়ী হয় জো বাইডেন ও কমলা হ্যারিস এখন অভিনন্দনে ভাসছেন বিশ্ব নেতাদের। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ আরও অনেকের নাম রয়েছে। শুনছিলেন মোশকায়েত মাশরেকের প্রতিবেদন। এদিকে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাইডেনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় সন্ত্রাসবাদ দমন, বৈশ্বিক শান্তি নিরাপত্তা বজায় রাখা, জলবায়ু সংকট মোকাবেলা ও রোহিঙ্গা ইস্যুর সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা জানান প্রধানমন্ত্রী। ৬০ বছর আগে ১৭ বছর বয়সেই স্বপ্ন দেখেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার, আর সেই স্বপ্ন পূরণে রাজনীতি ও ব্যক্তি জীবনে বারবার হোঁচট খাওয়া বাইডেন হাল ছাড়েননি কখনো। লক্ষ্যে অবিচল থেকে হেঁটেছেন স্বপ্ন পূরণের পথে। মঞ্জুর হোসেনের প্রতিবেদনে শুনুন হার না মানা বাইডেনের সেই যুদ্ধের কথা। এখন থেকে ঠিক ৬০ বছর আগেকার কথা।
এক তরুণী তার ছেলে বন্ধুকে নিয়ে গিয়েছিল নিজের মায়ের সাথে দেখা করাতে। পরিচিতি পর্বে মেয়েটির মা জানতে চেয়েছিলেন সে তরুণের লক্ষ্য সম্পর্কে। ছেলেটির চটপটে জবাব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান তিনি। 6 দশক আগেকার সেই ঘটনার তরুণ আর কেউ নন, তিনি জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, সারা দুনিয়া এখন যাকে জো বাইডেন নামে জানে। 1966 সালে বিয়ের পর স্ত্রী নেইলিয়া হান্টারকে বাইডেন বলেছিলেন তার স্বপ্ন 30 বছর বয়সের মধ্যেই সিনেটর হওয়া। সেটি পূরণের পর তার লক্ষ্য হবে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়া। তবে রাজনীতির পথপরিক্রমায় যাত্রাপথ খুব একটা সহজ ছিল না তার জন্য, বরং পদে পদে শত বাধা বিপত্তি পেরিয়ে তিনি আজকের প্রেসিডেন্ট বাইডেন। তিনি যখন প্রথমবারের মতো সিনেটর নির্বাচিত হন, তার মাত্র কয়েকদিনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার কন্যা নাওমি ও স্ত্রী নেইলিয়া হান্টার। হাসপাতালে আহত 2 সন্তানের পাশে দাঁড়িয়েই সিনেটর হিসেবে শপথ নেন তিনি। এরপর 1977 সালে ট্রেসি জ্যাকবসকে বিয়ে করেন জো বাইডেন। ডেমোক্রেট এই নেতার জন্ম পেনসিলভেনিয়াতে 1942 সালের 20 নভেম্বর। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র আর আইরিশ বংশোদ্ভূত মা ক্যাথরিন ইউজেনিয়া দম্পতির জ্যেষ্ঠ সন্তান বাইডেন। শৈশব আর কৈশোর কেটেছে অভাব-অনটনের মধ্য দিয়ে। শৈশবে তোতলা ছিলেন, তাই বিরতি দিয়ে শব্দ উচ্চারণ করায় সহপাঠীরা মজা করে তাকে মোর্স কোডের ড্যাশ বলে ডাকত। আবার এক চেষ্টায় নিজের নাম বলতে পারতেন না বলে বন্ধুরা তাকে বাই বাই বলেও খ্যাপাত। দীর্ঘ 50 বছরের রাজনৈতিক জীবনে স্ত্রী ও 2 সন্তানের বিয়োগ বেদনা, নিজের মস্তিষ্কে রক্তক্ষরণ সহ নানা সংকটে অন্তত 20টি বছর তার কেটেছে নিজের সাথে সংগ্রাম করে। আর এর মাঝে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছেন বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ কিংবা বারাক ওবামার মতো জুনিয়ররা। 1987 সালে একবার অবশ্য প্রেসিডেন্ট প্রার্থী হতে মনোনয়নের জন্য মাঠে নেমেছিলেন তিনি। তখন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়েছেন। এই অভিযোগের সূত্র ধরে তার ছাত্র জীবনের আরেকটি অভিযোগ তখন সামনে আনা হয়, আর সেটি হলো যখন তিনি আইনের ছাত্র হিসেবে সাইটেশন পেপারে আরেকজনের লেখা হুবহু ব্যবহার করেছিলেন। তিনি তখন বলেছিলেন সেটা যে নিয়ম বহির্ভূত তা তিনি জানতেন না। এমন অসততার অভিযোগ আনা হলে প্রচারণা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। এরপর 2008 সালে দলীয় মনোনয়ন দৌড়ে নামেন, তবে বারাক ওবামার সঙ্গে পেরে ওঠেননি বাইডেন, যদিও ওবামা তাকে ভাইস প্রেসিডেন্ট করে নেন। 2016 সালের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাননি, হেরে যান হিলারি ক্লিন্টনের কাছে। সেবার অবশ্য প্রেসিডেন্ট হন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তবে লক্ষ্যে অবিচল বাইডেন দমে যাবার পাত্র নন। 4 বছর পর 2020-এ এসে 77 বছর বয়সে দলীয় মনোনয়ন নিয়ে ভোট যুদ্ধে নামেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে। 3রা নভেম্বর ভোটের পর থেকে ভোট গণনা নিয়ে নানা নাটকীয়তা, প্রেসিডেন্ট ট্রাম্পের নানা হুমকি ধামকি। তবে এবার বিধাতা আর মুখ ফিরিয়ে নেননি বুড়ো বাইডেন থেকে। আমেরিকার গত 120 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে হোয়াইট হাউসে যাওয়ার টিকিটটি নিজের করে নেন জো বাইডেন। বাইডেন প্রায়ই বলেন যে তার বাবার একটি কথা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, আর সেটি হলো কে তোমাকে কতবার ধাক্কা দিয়ে ফেলে দিল সেটি বড় কথা নয়, বরং কত দ্রুত তুমি উঠে দাঁড়াতে পারলে মানুষ হিসেবে সেটিই হবে তোমার সাফল্যের পরিচয়। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে। আবারও দেশের খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 1474 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আরও 1577 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বর্তমানে 114টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত 24 ঘন্টায় করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে 12,601টি। একই সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,760টি। তার ভেতর একদিনে করোনা শনাক্ত হয়েছেন 1,474 জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের 8 মাসে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন 4,20,238 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 18 জন। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন 6,067 জন। একদিনের মৃত্যুবরণ করা 18 জনের মধ্যে পুরুষ 14 জন, নারী 4 জন। করোনায় এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন 4,671 জন আর নারী মারা গেছেন 1,396 জন।
গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১,৫৭৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৩৮,১৪৫ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১১.৫৫%, আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৭.২০%। একই সময়ের ভেতর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.৪৭% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪%। আবিদ আজম, রেডিও টুডে। শীতে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কার মধ্যে মাস্ক পরে ধর্মীয় উপাসনালয়ে যাওয়া সহ সরকারের নির্দেশনাগুলো স্মরণ করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ এই সংক্রান্ত 4টি নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মসজিদের সকল মুসল্লির মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের অনুসারীরা আবশ্যিকভাবে মাস্ক পরে উপাসনালয়ে প্রবেশ করবেন। নো মাস্ক নো সার্ভিস বিষয়ে সর্বসাধারণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে। সাবান পানি দিয়ে হাত ধোয়া সহ স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী 5টি ইউনিটের পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে 3টি ইউনিটের আওতায়। তবে চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষে আগের নিয়মে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ডিনস কমিটি। আগামী একাডেমিক কাউন্সিলের সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সেশন জট নিরসন সহ 4 দফা দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 4 দফা দাবিতে বেলা 11টা থেকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার কারণে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পুলিশ অনুরোধ করলেও তারা রাস্তা ছাড়তে রাজি হয়নি। পরে জোর করে সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। এ সময় লাঠিচার্জ করে পুলিশ। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজে ডিনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। স্বাধীনতার ইতিহাস বিকৃতি, বিএনপির গণতন্ত্র মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্রের আরেক রূপ ছিল হ্যাঁ না ভোট। রাজপথ আর আন্দোলন বিএনপির এখন অজানা বলেও মন্তব্য করেন তিনি। সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। স্বাধীনতার ইতিহাস বিকৃতি তাদের গণতন্ত্র। আরো বলতে চায়, বেগম জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো মামলা দেয়নি। এটা একটা অসত্য প্রচারণা বিএনপির পক্ষ থেকে করা। তার বিরুদ্ধে সকল মামলা তত্ত্বাবধায়ক সরকারের করা। কথায় কথায় আন্দোলন আর আন্দোলন, কই দলীয় নেত্রীর জন্য তো কিছু করতে পারলেন না, না রাজপথে না আদালতে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় জো বাইডেনের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তার এই বিজয়ে বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের মানুষও আনন্দিত। বিশ্বের শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জো বাইডেন জোরালো ভূমিকা রাখবেন বলেও অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। এদিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতির মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তার না মঞ্জুর করে নাসিরউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি অবিলম্বে মীর নাসির উদ্দিনের মুক্তি দাবি করেন মির্জা ফখরুল। অস্ত্র ও মাদক আইনের 2 মামলায় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের ফের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কায়সারুল ইসলাম অস্ত্র মামলায় 2 আসামিকে 3 দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। আর মাদক মামলায় আরেক মহানগর হাকিম সত্যব্রত শিকদার উভয় আসামিকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আলোচিত বালিশ কাণ্ডের ঘটনায়
দুদকের এক মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হোসেনকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন খারিজ করে দেন। এর আগে গত 21 অক্টোবর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ আসিফ হোসেনকে জামিন দেন। এরপর জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। শুনছেন রেডিওর সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি তাবাসসুম জারিন চৈতি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি তাবাসসুম জারিন চৈতি। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, যা একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফ্যাক্টরির কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, বেলা 11টার দিকে ফ্যাক্টরির পার্টিকেল পরিষ্কার করার সময় পাশে থাকা ইঞ্জিনে বিস্ফোরণ হলে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন। এবারে দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5 কোটি ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এখন পর্যন্ত 5,03,77,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছেন 12,58,000 আর সুস্থ হয়েছেন 3,56,20,000 করোনা রোগী। নির্বাচনী উত্তাপে আমেরিকায় আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা ভাইরাস। টানা 3 দিন রেকর্ড সংক্রমণের পর নতুন করে দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় 1,24,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে 1,83,000-এ দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে 1,000-এর বেশি মার্কিনির। এ নিয়ে প্রাণহানি বেড়ে 2,43,000 ঠেকেছে। বর্তমানে দেশটির উত্তর ও মধ্য পশ্চিমাঞ্চলে সংক্রমণ বেশি বাড়ছে। সামনে শীতকাল থাকায় যুক্তরাষ্ট্র সংক্রমণে আরও বেশি ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা 85 লাখের গণ্ডি পার করল। তবে স্বস্তির খবর এই যে দেশটিতে কমেছে দৈনিক আক্রান্ত এবং দৈনিক মৃত্যুর সংখ্যাও। সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী ভারতে গত 24 ঘণ্টায় নতুন করে 45,000 মানুষের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। অপরদিকে একই সময়ে করোনামুক্ত হয়েছেন 50,000-এর বেশি ভুক্তভোগী। পরিসংখ্যান অনুযায়ী করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় 3য় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় 56,53,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে 1,62,000 কোভিড রোগীর। এদিকে ব্রাজিলে একদিনে আক্রান্ত হয়েছেন 21,000 মানুষ। আক্রান্তের দিক দিয়ে 4র্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন 17,53,000 এবং এর মধ্যে মারা গেছেন 30,000 মানুষ। একদিনে দেশটিতে কোভিড-19 সংক্রমণের শিকার হয়েছেন 20,000 মানুষ। ফ্রান্সে বাড়ছে করোনার সংক্রমণ। গত এপ্রিলের পর দেশটিতে আক্রান্তের হার এখন সবচেয়ে বেশি। গত 24 ঘণ্টায় কোভিড-19 পজিটিভ হয়েছেন 86,000-এর বেশি মানুষ। এক সপ্তাহ ধরে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল 50,000-এর বেশি। আর এখন পর্যন্ত 17,48,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্যারিসে হাসপাতালের জরুরি আসনের 70% আসন এখন কোভিড-19 রোগীদের দখলে। এ মুহূর্তে 4,000 সিরিয়াস রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, মার্কিন টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের তৈরি করোনার টিকার 7.5 লাখ ডোজ নেবে তার দেশ। তিনি বলেন, আগামী ডিসেম্বরে এই টিকা পাওয়ার কথা রয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটিতে কয়েক মাসের কোয়ারেন্টিন কর্মসূচির কারণে
সংক্রমণের হার কমতে শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ রাশিয়ার তৈরি পরীক্ষামূলক টিকা স্পুটনিক 5-এর 1 কোটি ডোজ নেওয়ার ঘোষণা দিয়েছিল আর্জেন্টিনা। এরপরই আবার ফাইজারের টিকা নেওয়ার ঘোষণা দিল দেশটি। বিশ্বজুড়ে এখনও কোনো টিকার আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি নিয়ন্ত্রকরা। তবে বিশ্বের বেশ কয়েকটি দেশে কয়েকটি টিকার বড় আকারের পরীক্ষা চলছে। চলতি মাস বা আগামী মাসে কয়েকটি টিকার ফলাফল জানার আশা করা যাচ্ছে। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। এবারে জানাবো ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। দিন শেষে ডিএসই এক্স সূচক 18 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,923 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 786 কোটি 65 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 110টির, কমেছে 164টির এবং অপরিবর্তিত রয়েছে 82টির দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে আজ লেনদেন হয়েছে 42 কোটি 46 লাখ টাকার শেয়ার, আর দিন শেষে সিএসই 30 সূচক 26 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 11,535 পয়েন্টে। এবারে খেলাধুলার খবর। শুরুতেই ক্রিকেট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার পাকিস্তান সুপার লিগ পিএসএল-এ খেলতে যাওয়ার আগে নিয়ম অনুযায়ী কোভিড টেস্ট করাতে গিয়ে রেজাল্ট পজিটিভ আসে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল মাহমুদুল্লাহর, তবে করোনা পজিটিভ হওয়ায় আগামীকাল করাচি যাওয়া হচ্ছে না তার। এছাড়া আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপেও তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। গত 25 অক্টোবর বিসিবি প্রেসিডেন্টস কাপে শিরোপা জিতেছে মাহমুদুল্লাহ দল। করোনা পজিটিভ আসায় বর্তমানে নিজের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি। আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আজকের বিজয়ী দল আগামী 10 নভেম্বর অনুষ্ঠেয় ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। ফুটবলের খবর। লিওনেল মেসির জোড়া গোলে স্প্যানিশ লা লিগা রিয়াল বেটিসকে 5-2 গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। শনিবার বার্সার ঘরের মাঠ ক্যাম্প নুতে অনুষ্ঠিত খেলায় দলের হয়ে বাকি 3টি গোল করেন ওসমান ডেম্বেলে, অ্যান্টনি গ্রিজম্যান ও 18 বছর বয়সী স্প্যানিশ তরুণ ফুটবলার নিকোলাস গঞ্জালেস। অন্যদিকে রিয়াল বেটিসের পক্ষে অ্যান্টনিও সানাব্রিয়া ও লরেঞ্জো জেসাস মোরন গার্সিয়া একটি করে গোল করেন। এদিকে ফরাসি লিগের রেনেকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। গতরাতে পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই তুলনামূলক কম শক্তিশালী রেনেকে কোণঠাসা করে রাখে পিএসজি। ম্যাচের 11তম মিনিটে মইস কিনের গোলে লিড নেয় স্বাগতিকরা। এর 10 মিনিট পরই পিএসজির আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় দ্য পার্সিয়ানরা। ম্যাচের 73 মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ডি মারিয়া। এরপর কোনো দল আর কোনো গোল করতে না পারায় 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা। এবারে শুনুন আজকের সেলিব্রিটি নিউজ। সুরের জাদুকর ওস্তাদ আলাউদ্দিন খাঁ 20 শতকের ভারতীয় সঙ্গীত জগতের প্রখ্যাত সঙ্গীত গুরু তিনি। ব্রিটিশ শাসনামলে 1862 সালে বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন এই সুর সম্রাট। সরোদ, সানাই, সেতার বাজানোর অসাধারণ হাত ছিল তার। জীবদ্দশায় বহু রাগ রাগিনী সৃষ্টি করে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। ব্যক্তিজীবনে সারদ বাদক আলী আকবর খান ও অন্নপূর্ণা দেবীর জনক ও রাজা হুসেন খানের চাচা এবং পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি ও বাসন্ত রায় ও পান্না লাল ঘোষ সহ অনেক বিখ্যাত সঙ্গীতজ্ঞের গুরু তিনি। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য 1954 সালে ভারতের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ, 1958 সালে পদ্মভূষণ, 1971 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন উপমহাদেশের এই সুরের জাদুকর। 1972 সালে 109 বছর বয়সে পরপারে পাড়ি জমালেও ওস্তাদ আলাউদ্দিন খান বেঁচে আছেন
তাঁর কালজয়ী সুরের মধ্যে। জন্মদিনে প্রখ্যাত সঙ্গীত গুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়। আবিদ আজম, রেডিও টুডে। সর্বশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে কমে রাত 9টায় তাপমাত্রা হতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস, যা অব্যাহত থাকতে পারে রাত 11টা পর্যন্ত। আবহাওয়া অফিসারের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে উত্তর দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 68%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 99, যা মধ্যম মানের। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। বিদায় নেবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ইতিহাসে প্রথম অধিবেশন শুরু, কাল ভাষণ দেবেন রাষ্ট্রপতি। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর, পিলখানা ট্র্যাজেডির পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান। বিভাজন না করে আমেরিকাকে ঐক্যবদ্ধ করা হবে, বিজয় ভাষণে বললেন জো বাইডেন। পরাজয় স্বীকার না করার ইঙ্গিত ট্রাম্পের। এবং করোনায় দেশে আরও 18 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1474 জনের দেহে। এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবরে, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন। আর 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি তাবাসসুম জারিন চৈতি। Radio Today, 101.6 FM.